ট্রেনটা যখন গোপালনগর স্টেশন এসে থামল তখন বেশ রাত। আসলে রানাঘাট থেকে বনগাঁ লোকাল আজ অনেক দেরিতে এসেছে। একটা বিশেষ কাজে রানাঘাটে কিছুক্ষণের জন্য আটকে গিয়েছিলাম, তাই কাজ সেরে যখন ট্রেন ধরলাম তখন খানিকটা রাত হয়ে গেছে। তাই কোনো রকমে যখন ভিড় ট্রেনে এসে উঠলাম তখন খানিকটা স্বস্তি পেয়েছিলাম। স্টেশন থেকে খানিকটা পিচের রাস্তা পেরিয়ে সোজা নামতে হয় মাটির রাস্তায়। তারপর আরও খানিকটা এগিয়ে গিয়ে একটা মাঠের ওপর দিয়ে গেলে তারপর আমার বাড়ি। আজ অনেকটাই রাত হয়ে গেল মনে হচ্ছে। এখন এতটা রাস্তা কি আমায় একা একা যেতে হবে? এদিকে আলো তো তেমন নেই, হাতের টর্চ লাইটটাই ভরসা। হাতের টর্চটা বাগিয়ে বড় রাস্তা ছেড়ে মাটির রাস্তায় নামলাম। তারপর আরও খানিকটা এগিয়ে যেতে বাড়ি ঘরের জঙ্গলের মধ্যে এসে পড়লাম। যেন দুপাশে ছোট ছোট নতুন সদ্য গড়ে ওঠা বাড়ি, তার ওপর টিনের চাল। সেগুলো পেরিয়ে খানিকটা হেঁটে এসেছি এমন সময় মনে হলো পিছনে কে যেন হেঁটে আসছে। তাহলে কি স্টেশন থেকে কেউ আমার পিছু পিছু এদিকে এলো? ভালোই হলো, দুজনে একসাথেই যাওয়া যাবে। পিছনে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পেলাম না কোথাও। মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলাম। এতটা মনের ভুল হলো, কিন্তু সেটাই বা কি করে হয়? আসলে আজ রানাঘাটে যা দেখলাম, তারপরে এমন মনের ভুল হয়েই থাকতে পারে। আরও খানিকটা হেঁটে আসতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম। কেমন যেন একটা হাসপাতালে সেই রোগীদের ওয়ার্ডে ঢুকলে যেমন গন্ধ বের হয় তেমন। আরও কয়েক পা এগিয়ে গিয়েছি এমন সময় দেখতে পেলাম সামনে থেকে অন্ধকারের মধ্যে কে যেন এগিয়ে আসছে। হাতের টর্চটা তুলে তার দিকে ফেলতেই দেখতে পেলাম রবি এদিকে এগিয়ে আসছে। রবি আমার পাড়ারই ছেলে। তাকে দেখতে পেয়ে বলে উঠলাম, এ কিরে রবি, এত রাতে কোথায় চললি? এই একটু বাইরে বেরিয়েছিলাম, ঘরের মধ্যে গুমোট গুমোট মনে হচ্ছিল। বৃষ্টির নামগন্ধ নেই, যা গরম। আরে তা ঠিক বলেছিস। এই দেখ না, ভিড় ট্রেনে আসতে গিয়ে ঘেমে নাজেহাল অবস্থা। বাড়িতে ফিরে একবার স্নান করতে না পারলে আর হচ্ছে না। রবি আমার সাথে হাঁটতে লাগলো। রবি আমার থেকে খানিকটা পেছনে হেঁটে আসছিল। নিজেদের মতোই এটা ওটা কথাবার্তা বলে চলেছি। একটু পরেই মনে হলো রবির দিক থেকে কোনো উত্তর আসছে না। পেছনে তাকিয়ে দেখতে পেলাম রবি খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার পাশে যেন আরো একটা কে। কিরে রবি, দাঁড়িয়ে পড়লি কেন? বাড়ি যাবে না? আর তোর সাথে ওটা কে? না নিবারণ, আমি আজ ফিরবো না রে। তুই বাড়ি চলে যা, সাবধানে যাস। আরে কেন রে, এই চল না, একা একা এতটা পথ যাবো? তোর সাথে গল্প করতে করতে যাই। আর তোর সাথে ওটা কে দাঁড়িয়ে ওখানে? কথাটা বলে পেছনের দিকে টর্চ জ্বালিয়ে আলো ফেলতে গেলাম, কিন্তু আশ্চর্যের বিষয় টর্চটা জ্বলছে না। আমার পিঠে একটা ব্যাগ, তাছাড়া ডান হাতেও একটা ব্যাগ রয়েছে। টর্চটাকে কোনোভাবে ঝাঁকিয়ে নিয়ে জ্বালাবার চেষ্টা করে ব্যর্থ হলাম। ততক্ষণে রবি আর সেই লোকটা পেছনের দিকে হাঁটতে শুরু করেছে। আমি আর দাঁড়ালাম না, সামনের দিকে পা বাড়ালাম। ততক্ষণে মাঠের কাছে এসে পড়েছি। ছোটবেলায় এই মাঠে কত খেলেছি। এখন সকালে আর রাতে একবার করে এই মাঠের উপর দিয়ে যাওয়া আসা করতে হয়। সেই সময়গুলোই বড় ভালো ছিল। হঠাৎ যে কবে এত বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম না। এইসব কথা ভাবতে ভাবতে মাঠের মধ্যে দিয়ে প্রায় অর্ধেকটা চলে এসেছি। হাতের টর্চের আলোটা সামনের দিকে ফেললাম, কারণ মাঠের মধ্যে এখানে ওখানে উঁচু নিচু হয়ে থাকা মাটি। এবার কিন্তু টর্চটা জ্বলল। আমি অবাক হয়ে গেলাম। এই তো টর্চ জ্বলছে, তাহলে তখন টর্চটা জ্বলল না কেন? আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই পেছন দিক থেকে ভেসে এলো হাসির শব্দ।
যেন দুজন মানুষ হেসে চলেছে। পেছনের দিকে তাকিয়ে টর্চের আলোয় যা দেখতে পেলাম তাতে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। দেখতে পেলাম একটা নরকঙ্কাল, আর তার পাশে আরেকজন কাঁধের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। আর সেই লোকটা আমার চেনা, আমার বড্ড চেনা। মুখ থেকে একটা আর্তচিৎকার বাইরে বেরিয়ে এসেছিল বোধহয়। ওরে বাবা রে! চিৎকার করেই আমি হাতের ব্যাগ আর টর্চটাকে কোনো রকম বাগিয়ে ধরে দৌড়াতে শুরু করলাম বাড়ির দিকে। স্পষ্ট বুঝতে পারছিলাম আমার পেছনে দৌড়ে আসছে সেই কঙ্কাল, আর তার সাথে সেই লোকটা, যে লোকটাকে আজ রানাঘাটে আমি দেখতে পেয়েছিলাম। কোনো মতে এই মাঠটা পেরিয়ে যেতে পারলেই গ্রামে ঢুকতে পারবো, আর তারপর কোনো ভয় থাকবে না। কিভাবে বাড়ি পর্যন্ত দৌড়ে গিয়েছিলাম মনে নেই। তারপর বাড়ির উঠোনের কাছে গিয়ে আর না পেরে ধপ করে পড়ে জ্ঞান হারিয়েছিলাম। যখন জ্ঞান ফিরল দেখতে পেলাম সকাল হয়ে এসেছে। আমার বাড়ির উঠোনের সামনে আমার বাবা দাঁড়িয়ে কাঁদছে। কিন্তু কার কি হলো? এমনভাবে বাবা কাঁদছে কেন? আমি এগিয়ে গিয়ে বাবার গায়ে হাত রাখতে গেলাম, কিন্তু অবাক কাণ্ড, আমার হাতটা যেন বাবার শরীর ভেদ করে চলে গেল। আমি চমকে উঠলাম। আমার কিছুই মাথায় ঢুকছিল না। ঠিক তখনই পেছন দিক থেকে একটা গলার স্বর শুনতে পেলাম। ওরা আর তোকে দেখতে পাবে না রে, তুই যে আর বেঁচে নেই। কথাটা শুনেই হঠাৎ করে আমার মনে পড়ে গেল, এই রবি তো আর বেঁচে নেই। মাত্র কয়েকদিন আগেই হঠাৎ করে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছিল। আর রবির পাশেই দেখতে পেলাম সেই লোকটাকে, যে লোকটা কাল বিকেলের দিকে রানাঘাট প্ল্যাটফর্মে রেলে কাটা পড়েছিল। আর তার জন্যই গাড়ি ছাড়তে বেশ খানিকটা দেরি হয়েছিল। আর তার সাথে সাথেই মনে পড়ে গেল আরেকটা কথা। তাহলে কি কাল বিকেলে যখন ওই লরিটার সাথে আমার ধাক্কা লাগে তখনই আমি, কিন্তু তারপরেও তো আমি দিব্যি সেখান থেকে উঠে বাড়ি পর্যন্ত এসেছি। রবি আর সেই লোকটা অদ্ভুতভাবে চুপ করে দাঁড়িয়ে রইল। আমার হঠাৎ করেই মনে পড়ল কাল ট্রেনে আমার কারুর সাথে ধাক্কা লাগেনি, অথচ ট্রেনে কিন্তু বেশ ভিড় হয়েছিল।